Okay, welcome everyone. Welcome to Prep with me. Prep with me আমরা জেলাভিত্তিক ননটেকের কিছু ভিডিও তৈরি করছি এবং এটা সেই ননটেক ভিডিওগুলোর ভিতরেই একটা। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি প্রভিন্সের তিনটে জেলা নিয়ে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আর হচ্ছে কোচবিহার। তো এর আগে আমরা টোটাল পশ্চিমবঙ্গ নিয়ে একটা ননটেক ভিডিও করেছি। এছাড়া আমরা মেদিনীপুরের যে প্রভিশন রয়েছে সেই মেদিনীপুর প্রভিশনের এগেনস্টে আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম নিয়ে অলরেডি আলোচনা করেছি। সো অলরেডি আমরা এই জায়গাগুলো কমপ্লিট করে নিয়েছি। এবারে আজকেই আমরা আপলোড করেছি একটা ননটেক ভিডিও যেখানে আমরা কালিম্পং ও দার্জিলিং সম্পর্কে জেনেছি এবং আজকে আমরা জানব আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সম্পর্কে। তাহলে আমরা দুটো প্রভিন্স কমপ্লিট করব, একটা জলপাইগুড়ি ডিভিশন, সেই জলপাইগুড়ি ডিভিশনটা আমরা কমপ্লিট করব, আর হচ্ছে মেদিনীপুর ডিভিশন যেটা আমরা অলরেডি কমপ্লিট করেছি। তো আমরা আগেই বলেছি যে পশ্চিমবঙ্গের 23টি জেলা এটা আমরা সবসময় বলে এসেছি, সেটা কিন্তু 2022-এর পরে আগস্টের 1 তারিখ থেকে ক্যাবিনেটের চুক্তি স্বাক্ষরের পরে সেটা কিন্তু সবাইকার সম্মতি নিয়ে আরও 7টি জেলাকে অ্যাড করা হয়েছে। টোটাল এখন 30টি জেলা। তো আমরা সেই ভাগ হিসাবে চেষ্টা করব যতটা পড়ে নেওয়া যায়। তো আজকে আমরা প্রথম যে জেলাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলা। তো জলপাইগুড়ি জেলা যেটা রয়েছে, জলপাইগুড়ি জেলার এটা হচ্ছে ম্যাপ। আগে জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার জেলা একসাথে যুক্ত ছিল এবং জলপাইগুড়ির ম্যাপটা আরও বড় ছিল, কিন্তু বর্তমানে জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুটো আলাদা জেলাতে পরিণত হয়েছে। আজকে আমরা সেই জলপাইগুড়ি জেলা সম্পর্কে জানব। তো প্রথম কথা যেটা হচ্ছে জলপাইগুড়ির নামটা কেন হলো, যে জলপাইগুড়ি নাম সেটা কেন হলো, নামকরণ কেন হলো। তো অনেকে মনে করেন যে এখানে জল্পেশ্বর শিব মন্দির রয়েছে বা জল্পেশ্বর মন্দির রয়েছে। তো সেই জল্পেশ থেকেই জলপাইগুড়ির নামকরণ হয়েছে বলে অনেকেই মনে করেন। আবার অনেকে মনে করেন এখানে অনেক জলপাই গাছ পাওয়া যেত এক সময়, তো সেই জলপাই গাছ থেকেই জলপাইগুড়ি নামকরণ হয়েছে। আর যদি কেউ এখানের পূর্ব নাম জানতে চায় তাহলে কোচ রাজবংশীর কিছু অংশ এই জলপাইগুড়ি অঞ্চলে বসবাস করত। তখন এই পূর্বস্থানের নাম ছিল কামতাপুর। পরবর্তীকালে সেই জেলায় জলপাইগুড়ির নাম নিয়েছে এবং এই যে জেলাটি সেটি 1869 সালের 8ই ডিসেম্বর এই জেলাটি তৈরি হয়েছে। তাহলে 1869 সালের 8ই ডিসেম্বর এই জেলাটি জলপাইগুড়ি নামকরণ নিয়ে আলাদা জেলা তৈরি হয়। এই জেলাটির বর্তমান যে এরিয়া রয়েছে সেটা হচ্ছে 3386 স্কোয়ার কিলোমিটার এবং এখানে প্রায় 10 লাখ লোক বসবাস করে। এখানে প্রধান নদী তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তিস্তা নদী রয়েছে, জলঢাকা নদী রয়েছে, এছাড়া অনেক ছোটোখাটো নদী রয়েছে, যেরকম হচ্ছে কি আমাদের করলা, এছাড়া রয়েছে বেখারি, ডায়না, চেল ইত্যাদি নদী এখানে রয়েছে। এবারে চলে যায় এখানে সাক্ষরতার হারে। তো 2011 অনুসারে এখানে সাক্ষরতার হার হচ্ছে প্রায় 86%, যা টোটাল ভারতের সাক্ষরতার হারের থেকেও অনেক বেশি। এখানে সদর দপ্তর হচ্ছে জলপাইগুড়ি। এখানে 3টি পৌরসভা রয়েছে এবং 7টি পঞ্চায়েত সমিতি রয়েছে এবং এখানে রয়েছে 2টি মহকুমা। এখান থেকে যে লোকসভা ভোট হয়, লোকসভাতে সিট সংখ্যা হচ্ছে এখানে 1টি এবং বিধানসভার সিট সংখ্যা হচ্ছে কিন্তু 7টি। এবারে আমাদের প্রশ্ন করতে পারে যে এখানের বিখ্যাত পাহাড় কি রয়েছে। এখানে বিখ্যাত পাহাড় রয়েছে বক্সা পাহাড়, জয়ন্তী পাহাড় এবং চেঙ্গামারি পাহাড়। এবার হচ্ছে এখানে প্রশ্ন করতে পারে যে আচ্ছা, পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়।
তো জলপাইগুড়ি জেলাতে বক্সা ডুয়ার্স অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমবঙ্গের ভিতরে। এখানের ইম্পর্টেন্ট যে আরও একটা প্রশ্ন আসতে পারে, আমি আলাদা করে ভাগ করে এগুলো বলছি না, যে বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই যে ব্যাঘ্র প্রকল্পটি, সেটি 1983 সালে এই প্রকল্পটি শুরু হয় এবং এটি ভারতের 15 নাম্বার 15th ব্যাঘ্র প্রকল্প, 15 নাম্বার বা 15th ব্যাঘ্র প্রকল্প। এবং তোমরা আরও জেনে রাখবে, চেষ্টা করবে যে যাতে এই যে ব্যাঘ্র প্রকল্পটি রয়েছে সেই ব্যাঘ্র প্রকল্পতে বর্তমানে বাঘের সংখ্যা কত সেটা চাইলে তোমরা একটু গুগল করে জেনে রেখো। খুব একটা ইম্পর্টেন্ট বলবো না, বাট জেনে রাখার খুব দরকার রয়েছে। এছাড়া এখানে রয়েছে গরুমারা অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক। তো গরুমারা যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটা 1994 সালে এটি ন্যাশনাল পার্ক নামে পরিচিত হয় এবং এখানে ওয়ার্ন হর্ন রাইনো এবং বাইসন প্রচুর, এছাড়া ময়ূর, আরও বিভিন্ন বন্যজন্তু এখানে লক্ষ্য করা যায়। এছাড়া এখানে উল্লেখযোগ্য হচ্ছে চাপড়ামারি জঙ্গল, এছাড়া রয়েছে জলপেশ মন্দির। এখানে প্রচুর চা বাগান লক্ষ্য করা যায়, তার ভিতরে চালসা চা বাগান হচ্ছে জনপ্রিয়। এছাড়া তো জয়ন্তী মহাকাল মন্দির এখানে রয়েছে, এগুলো তো আমাদেরকে জানতে হবে। এই যে জলপাইগুড়ি অঞ্চল, এই জলপাইগুড়ি অঞ্চলের বর্তমান ডিএম এবং এসপির নামও আমাদের জানতে হবে। তো জলপাইগুড়ি অঞ্চলের যে বর্তমান ডিএম রয়েছেন উনি হচ্ছেন শ্রীমতী শ্যামা পারভিন IAS এবং এসপি রয়েছেন শ্রী খান্ডেলওয়েল উমেশ গণপত IPS। তো এগুলো আমাদেরকে জানতেই হবে এবং চেষ্টা করো তোমরা যদি তোমাদের ব্লকের বিডিওর নামও জেনে যেতে পারো, তো সেটা বলতে পারলে অনেক বেশি ইমপ্রেসিভ একটা ব্যাপার হবে। চেষ্টা করো, না যদি মনে থাকে বা না করতে চাও তাতেও কোনো অসুবিধা নেই। এছাড়া এখানের কিছু উল্লেখযোগ্য ব্যক্তির নাম তোমাকে জানতে চাইতে পারে, তো তখন তোমাকে বলতে হবে বাপি লাহিড়ী। বাপি লাহিড়ীকে কে না চেনে, তিনি ভারত শ্রেষ্ঠ একজন গায়ক এবং অনেক কম্পোজ করেছেন, বিভিন্ন মিউজিক কম্পোজ করেছেন, এগুলো মাথায় রাখতে হবে। এবং মিমি চক্রবর্তীর নাম রয়েছে। এছাড়া স্বপ্না বর্মন, উপেন্দ্রনাথ বর্মন, গুরুদাস রায়, ননী ভট্টাচার্য এবং বিখ্যাত ফুটবল খেলোয়াড় PK ব্যানার্জি, এরা সকলেই কিন্তু জলপাইগুড়িতেই জন্মগ্রহণ করেছেন এবং জলপাইগুড়িতে জন্মগ্রহণ করে ভারতের নাম উজ্জ্বল করেছেন। তো এই ছিল হচ্ছে জলপাইগুড়ি সম্পর্কে। তোমরা চাইলে আরও কিছু জিনিস অ্যাড করতে পারো, তবে আমার মনে হয় এই শর্ট নোটসের ভিতরে তোমার মোটামুটি সমস্ত জলপাইগুড়িটা কভার হয়ে যাবে। তোমরা চ্যানেলটার পাশে আছো, আমার সেটা দেখে প্রচণ্ড ভালো লাগছে এবং চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, আরও ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো দেখে তোমার যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে তোমরা লিখে জানাও তোমাদের মতামত। এবং আমাদের একটা টার্গেট রয়েছে যে মাসের ভিতর আমরা যাতে 500 সাবস্ক্রাইবার পৌঁছাতে পারি বা 500+ সাবস্ক্রাইবার পৌঁছাতে পারি। তো তোমরা চেষ্টা করো যেন সেটা সম্ভব হয়। আর তোমাদের এই সাবস্ক্রাইবার এবং সাপোর্ট থাকলে পরে আমি আরও বেটার ভিডিও আনতে পারবো, আরও নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারবো, তোমাদেরকে সর্বভাবে সাহায্য করতে পারবো। থ্যাংক ইউ। এবারে নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আলিপুরদুয়ার সম্পর্কে। তাহলে আমরা জলপাইগুড়ির তো এরিয়া সম্পর্কে জানলাম, এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আলিপুরদুয়ার হিসাবে। মানে অতীতে যদি আমরা যাই বা পূর্বে যাই তাহলে আলিপুরদুয়ার কিন্তু কিছুটা পরিমাণ হলেও ভুটানের অংশ ছিল। কর্নেল হিদায়ত আলীর নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে আলিপুরদুয়ার। তিনি ইঙ্গো ভুটান যুদ্ধে একটি উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন এবং 1865 সালে সিংচুলা যে চুক্তি হয়েছিল তাতে আলিপুরদুয়ার বাংলার সাথে যুক্ত হয়ে যায়। এবং আমরা এর আগে 21তম, 22তম, 23তম জেলার কথা বলেছি। 20তম জেলা যেটা জলপাইগুড়ি ভেঙে তৈরি হয়েছিল 2014 সালের 15ই জুন, সেটাই হচ্ছে কিন্তু আলিপুরদুয়ার। এগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে, এগুলো ভুলে গেলে চলবে না। এখানের প্রধান নদী হচ্ছে তোরসা, রায়ডাক, সংকোষ, কালজানি নদী। এবারে কালজানি নদীর তীরেই কিন্তু হচ্ছে এই আমাদের আলিপুরদুয়ার শহরটি রয়েছে। ব্লক হচ্ছে এখানে 6টি, সদর দপ্তর হচ্ছে আলিপুরদুয়ার, লোকসভা হচ্ছে 1টি,
বিধানসভার এখানে 5টি আসন রয়েছে, পৌরসভা এখানে 2টি রয়েছে, মহকুমা 1টি রয়েছে। এবারে এখানে প্রশ্ন করতে পারে যে জলপাইগুড়িতে বা আলিপুরদুয়ার অঞ্চলে এই দুটো জায়গা জুড়েই কী কী জনজাতি লক্ষ্য করা যায়। তো এখানে বোরো, মেচ, টোটো এবং সাঁওতাল জনজাতি লক্ষ্য করা যায়। এবারে চলে আসি একটু তিস্তার সম্পর্কে একটু চলে আসি। তো তিস্তাতে এবং তোরসাতে দুটো জায়গাতে কিন্তু ইরিগেশন প্রজেক্ট রয়েছে। তিস্তাতে যে ব্যারেজ রয়েছে, তিস্তা ব্যারেজ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বৃহত্তম জলসেচ ব্যবস্থা এবং ইরিগেশন প্রজেক্ট। এবং এই তিস্তাতে ব্যারেজের ক্যাপাসিটি কত এটা কিন্তু তোমরা একটু জেনে রাখবে। তিস্তা ব্যারেজের উপর ডিপেন্ড করে তার ক্যাচমেন্ট বেসিন কতটা সেটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তো এই সমস্ত জায়গাগুলোকে একটু ডিটেলসে তোমরা চেষ্টা করো এবং পড়ে নেওয়ার চেষ্টা করো। মূর্তি নদী সম্পর্কে পড়ে নেওয়ার চেষ্টা করো। তো এই সমস্ত জায়গা, ছোটো ছোটো জায়গাগুলো থেকে কিন্তু এখানে প্রশ্ন করতে পারে। ওকে, এবারে আসছে যে আলিপুরদুয়ারে যে সমস্ত ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে সেগুলো হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, চিলাপাতা ফরেস্ট এবং জয়ন্তী পাহাড়, বক্সা দুর্গ, এছাড়া রয়েছে রাজা ভাত খাওয়া। এই সমস্ত জায়গাগুলো হচ্ছে কিন্তু ট্যুরিস্ট স্পট এবং প্রচণ্ড প্রসিদ্ধ জায়গা। এছাড়া আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আলিপুরদুয়ারের যে বর্তমান ডিএম রয়েছেন তিনি হচ্ছেন শ্রীমতী আর বিমলা আইএএস, এবং যিনি বর্তমান এসপি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী ওয়াই রঘুবংশী আইপিএস। এবং এই অঞ্চলের কিছু বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে মনোজ টিগ্গা, যিনি একজন প্রখ্যাত পলিটিশিয়ান, অঞ্জু তামাং, তিনি ওয়েমেন ফুটবলার, এছাড়া রয়েছেন পীয়ূষ তিরকে, আর রয়েছেন নীলাঞ্জনা রায়। তাহলে আমাদের এই হচ্ছে আলিপুরদুয়ার। তাহলে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের এই কয়েকটা জিনিস মনে রাখলেই যথেষ্ট, এগুলোর থেকে বেশি কিছু আর আসবে না ধরে নেওয়া যায়। নেক্সট আমরা যে জেলার দিকে যাব সেটা হচ্ছে কোচবিহার। কোচবিহার অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে এবং এখানে কিছু স্পেশাল করিডোর রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আগে চলে আসি যে কোচবিহার কিন্তু আগে ছিল কামরূপ রাজ্যের অন্তর্গত। পরবর্তীকালে 1772 সালে ব্রিটিশদের করদ রাজ্যে এটি পরিণত হয় এবং 1949 সালে রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এটিকে ভারতের হাতে তুলে দেয়। 1950 সালে পরবর্তীকালে এটি কোচবিহার জেলায় পরিণত হয়। এই জেলার সদর দপ্তর হচ্ছে কোচবিহার জেলা এবং এখানে কোচ জনজাতির বাসস্থান হওয়ার জন্য এই জেলাকে নাম পড়ে কোচবিহার। এখানে 0 পয়েন্ট এবং 3 বিঘা করিডোর প্রচণ্ড বিখ্যাত জায়গা, এবং যারা এই জায়গার কাছাকাছি থাকো তারা তো জানো যে এই জায়গাতে কিভাবে ভারত বাংলাদেশের আদান প্রদান হয় এবং মানুষজন কিভাবে আসে এই করিডোর দিয়ে। তো সেগুলো সম্পর্কে তোমার কাছে জানতে চাইতে পারে, তোমরা সেগুলো নিয়ে একটু চেষ্টা করো যাতে ডিটেলসে আরও পড়ে উঠতে পারো। তো এখানে তিস্তা নদী রয়েছে, তোরসা নদী রয়েছে, রায়ডাক, কালজানি, জলঢাকা, এই বিভিন্ন নদী এখানে রয়েছে। তো তোরসা নদীর তীরেই রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই কোচবিহার শহরটি। এবার হচ্ছে যে কোচবিহারের কিছু ইম্পর্ট্যান্ট জায়গা যেগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো হচ্ছে কোচবিহার রাজবাড়ি, প্রচণ্ড প্রসিদ্ধ জায়গা, সাগর দিঘি, মদনমোহন মন্দির এখানের প্রচণ্ড বিখ্যাত মন্দির এবং রথের সময় এখানে খুব বড় মেলা হয়। এছাড়া রয়েছে বানেশ্বর শিব মন্দির, ঘূর্ণেশ্বরী মন্দির। তো এইগুলো সম্পর্কে তোমাকে টোটালি জেনে রাখতে হবে। তো কোচবিহারের লোকসভা আসন 1টি, বিধানসভা আসন 9টি এবং এখানে 12টি ব্লক রয়েছে, মহকুমা রয়েছে 5টি। কোচবিহারের শিক্ষার যে হার সেটা হচ্ছে 75.5% এবং এখানে NH31 এই জায়গা দিয়ে গেছে, NH17 এই জায়গা দিয়ে গেছে। তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ধান, গম, পাট, চা এই বিভিন্ন চাষ এখানে হয়ে থাকে এবং এখানের রাজবংশী উপভাষার মানুষজন দেখতে পাওয়া যায়, বা বলতে পারে তোমাকে প্রশ্ন করতে পারে যে এখানের যে লোকজন রয়েছে তারা কোন উপভাষায় কথা বলে। তো রাজবংশী উপভাষায় কথা বলে। বাংলা সাহিত্যের ইতিহাসে এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা। এছাড়া এখানের ইম্পর্ট্যান্ট বা প্রসিদ্ধ আরেকটা জায়গা হচ্ছে তুফানগঞ্জ।
এবং এখানে রয়েছে রসিকবিল পাখিরালয়, যেটা বড় শালবাড়িতে রয়েছে। তো রসিকবিল পাখিরালয় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং ডিএম এবং এসপির নাম কি? তো কোচবিহারের ডিএম হচ্ছে শ্রী অরবিন্দ কুমার মিনা IAS, এবং এসপি হচ্ছেন বর্তমানে শ্রী দ্যুতিমান ভট্টাচার্য IPS। এছাড়া এখানে যদি প্রশ্ন করে যে ইম্পর্টেন্ট আমাদের কিছু বিশিষ্ট ব্যক্তির নাম বলো যারা রয়েছে, তো সেখানে হচ্ছে রাজা নৃপেন্দ্র বাহাদুর নারায়ণ, তিনি কোচবিহারের রূপকার নামে পরিচিত। এছাড়া রয়েছেন অঞ্জনা ভৌমিক, যিনি একজন অভিনেত্রী। এছাড়া রয়েছেন মৌনী রায়, তিনিও এই কোচবিহার থেকেই বিলং করেন। এছাড়া এখানের কিছু লোকাল জায়গা রয়েছে যেগুলোর ইতিহাস আলাদাভাবে তোমাদের কাছ থেকে জানতে চাইতে পারে। যেমন আমি যেহেতু কোচবিহার বা জলপাইগুড়ির কাছাকাছি ছিলাম, তো আমি বলতে পারি এখানের ব্রহ্মপুর এবং এই জায়গাতে ফাঁসিডাঙ্গা, এই সমস্ত জায়গা, ফাঁসি দেওয়া, এই সমস্ত জায়গাগুলো নিয়ে তোমাদের লোকাল কিছু জিনিসপত্র জানতে চাইতে পারে। তো সেগুলো নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করলে বেটার মনে হয়। থ্যাংক ইউ ভিডিওটাকে পুরো দেখার জন্য। আর তোমরা আরও সাজেশন দাও যে এটাকে আমরা আরও কীভাবে বাড়াতে পারি। আর ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও, ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।